নমস্কার। আমাদের পাড়ার মিহিরবাবু একদিন হঠাৎ খুব শ্বাসকষ্ট ভুগছিলেন। পাড়া প্রতিবেশী ওনাকে নিয়ে হাসপাতালে গেলেন, ভর্তি করে দিলেন। উনি বললেন, আমার তো ইন্স্যুরেন্স আছে, চিন্তা নেই, আমার চিকিৎসা ভালো করে হলেই হলো। চিকিৎসা ভালো করে হলো, সুস্থও হলেন। কিন্তু ছুটির আগে যখন ইন্স্যুরেন্সের ক্লেম দেখতে যাওয়া হলো, তখন দেখা গেল যে ইন্স্যুরেন্সের ক্লেমটি রিজেক্ট হয়ে গেছে। কেন না, ওনার যে শ্বাসকষ্ট হয়েছিল সেটা তার সঙ্গে সঙ্গে উনি আগে স্মোকিংও করতেন এবং ওনার আগে ইনহেলারও ব্যবহার করতেন। এই জিনিসগুলো ওনার আগে ডিসক্লোজ করা ছিল না। নন ডিসক্লোজার অফ মেডিকেল কন্ডিশন বলে ওনার টিপিএ বা ইন্স্যুরেন্স কোম্পানি ওনার ক্লেমটি রিজেক্ট করে দিয়েছে। মাথায় হাত, একটা চিন্তা থেকে বেরিয়ে আর একটা আরও বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন, আর্থিক দুর্যোগের সমস্যা। আসুন আমরা এই ইন্স্যুরেন্স ক্লেম কেন রিজেক্ট হয় বা পার্শিয়াল পেমেন্ট হয় সেটা নিয়ে আজকে একটু আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বেশিরভাগ মানুষেরই এখন মধ্যবিত্ত পরিবারে ইন্স্যুরেন্স আমরা করে রাখি, যাতে প্রবলেম যখন হচ্ছে, অসুস্থ যখন হয়ে পড়ছি, তখন টাকার জন্য আমাদের চিকিৎসা যেন না আটকায় সেই চিন্তায় আমরা আগে থেকেই এর জন্য ইন্স্যুরেন্স কিনছি। কিন্তু কী কারণে এই ইন্স্যুরেন্সের ক্লেমগুলো রিজেক্ট হয়ে যায় বা পার্শিয়াল পেমেন্ট হয়? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, নন ডিসক্লোজার অফ মেডিকেল কন্ডিশনস। আগে যা যা মেডিকেল কন্ডিশনস ছিল সেগুলো জানানো হয়নি, পরে সেগুলো যখন দেখা গেছে যে ভর্তি হয়েছেন, সেগুলো লেখা হয়েছে, সেইগুলো তখন রিজেক্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, অনেক ইন্স্যুরেন্স পলিসির মধ্যে ক্যাপিং থাকে, যেমন বেড চার্জের ক্যাপিং বা কোনো প্রসিডিওর হচ্ছে বা অপারেশন হচ্ছে সেটার চার্জেসে ক্যাপিং। হাসপাতাল কিন্তু পুরো চার্জই আপনার কাছ থেকে পেমেন্টের জন্য বলবে, কিন্তু যে পার্টটা ইন্স্যুরেন্সের ক্যাপিং থাকছে তার বিয়ন্ড যা টাকাটা আপনার নিজের গ্যান্টের থেকে খরচা করতে হয়। তৃতীয়ত, ইন্স্যুরেন্সে অনেক সময় কিছু ওয়েটিং পিরিয়ড থাকে ফর রুটিন প্রসিডিওরস। যেমন ধরুন, ইন্স্যুরেন্স কেনার পরদিনই আপনি যদি চান আপনার একটা গলস্টোন অপারেশন হবে, সেটা কিন্তু হবে না। আপনাকে 6 মাস কি 1 বছর অপেক্ষা করতে হবে, তারপর গিয়ে আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন। তাই কতদিন ওয়েটিং পিরিয়ড সেটা জেনে রাখাটা সত্যিই দরকার। চিকিৎসা করার সময় আমরা ডাক্তাররা অনেক সময়তেই এই আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট পাই যে, ডাক্তারবাবু ওনার এই ব্লাড প্রেশার আছে বা উনি স্মোক করতেন, এগুলো লিখবেন না, ওগুলো যদি লেখেন তাহলে আমরা ক্লেম পাবো না। এটা না একটা ডেঞ্জারাস প্র্যাকটিস। আমরা চিকিৎসা করছি, ব্লাড প্রেশারের ওষুধ দিচ্ছি, আপনার শ্বাসকষ্টের জন্য ওষুধ দিচ্ছি, কিন্তু যখনই আমরা লেখার সময় কি কারণে সেটা হয়েছে সেটা লিখতে পারবো না। আর যদি পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন যদি খারাপ হয়, তাহলে আমাদের যে চিকিৎসা হচ্ছে তার সঙ্গে আমাদের নোটসের কিন্তু কোনো সামঞ্জস্য থাকবে না। যদি কেউ আমাদের নোটস ঘাঁটে যে কি কারণে এই প্রবলেমগুলো দাঁড়িয়েছে, সেগুলো কিন্তু আমরা স্ট্যান্ড করতে পারবো না যদি আমাদের ডকুমেন্টেশন প্রপার না হয়। এই আমাদের ডাক্তারদের নোটসগুলো কিন্তু একটা মেডিকো লিগাল ডকুমেন্ট, যেটা অনেক সময়তেই আমাদের মেডিকেল কাউন্সিল বা কোর্ট বা ইন্স্যুরেন্স কোম্পানি সবাই দেখতে চায়, এবং সেই ডকুমেন্টেশন যাতে অনেস্ট, ট্রুথফুল আর ফ্যাকচুয়াল হয় সেটা দেখাটাও আমাদের দায়িত্ব। তাহলে আমরা কি করতে পারি যাতে আমাদের ইন্স্যুরেন্স ক্লেমগুলো রিজেক্ট না হয় বা আমাদের পেমেন্ট যাতে আমরা কমপ্লিটলি পাই? ইন্স্যুরেন্স কেনার আগে সব সময় ইন্স্যুরেন্সে কি কি ইনক্লুডেড নয়, কতটা ওয়েটিং পিরিয়ড আছে, কোন কোন ডিজিজে কতটা ক্যাপিং আছে, কোন রুম রেন্ট কতটুকু পেমেন্ট পাবো, সব কিছু যেন আপনারা আগে দেখে নেবেন। পরে ভর্তি হয়ে যেন হঠাৎ করে আপনাদের মাথায় বজ্রপাত না হয় যে এই জিনিসগুলো ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে না। আপনি হয়তো 10 বছর ধরে সেই ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করে এসছেন, কিন্তু যখন দরকার হলো তখন দেখলেন আপনার পাশে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি নেই, আপনার কিন্তু অসুবিধে হবে। তাই সব কিছু খুঁটিয়ে দেখাটা ইন্স্যুরেন্স কেনার আগে করা উচিত।
প্রশ্ন করবেন, আপনার এজেন্টকে জিজ্ঞেস করবেন, ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন নথিপত্র ঘেঁটে যেন আপনি নিজের ক্লেম যাতে কিভাবে পান সেটার যেন সঠিক বিবরণ আপনার কাছে থাকে। দ্বিতীয়ত, ইন্স্যুরেন্স কেনার সময় নিজের ক্লিনিক্যাল কন্ডিশন যা যা আছে সেগুলো সব সময় জানাবেন। নিজে যদি কোনো নেশা থাকে সেটাও জানাবেন, যাতে আপনার তরফ থেকে কোনো নন ডিসক্লোজার যেন না থাকে। হসপিটালে ভর্তি হওয়ার পর যত তাড়াতাড়ি পারবেন ইন্স্যুরেন্সের কাগজপত্র আপনাদের হসপিটাল ইন্স্যুরেন্সের ডেস্কে জমা দেবেন এবং রেগুলারলি আপনি হসপিটাল ইন্স্যুরেন্স ডেস্ক এবং আপনার বিলিং সেকশনে গিয়ে খোঁজ খবর রাখবেন, যাতে ইন্স্যুরেন্স কতটা অ্যাপ্রুভড হয়েছে সেগুলো জানতে পারেন। যেগুলো আপনার রুটিন প্রসিডিওর, যেগুলো ইলেকটিভ প্রসিডিওর, সেগুলোর প্রসিডিওরের আমরা অনেক আগে থেকেই আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে তার অ্যাপ্রুভাল নিয়ে তারপরে ভর্তি ব্যবস্থা করতে পারি, যাতে অসুবিধের মধ্যে না পড়তে হয়। আর ফাইনালি, কখনো ডাক্তারদের বা আপনার হাসপাতালকে বলবেন না যে আমার এই ক্লিনিক্যাল কন্ডিশনসগুলো যেন না জানানো হয়, না লেখা হয়। কারণ আমাদের কাজটা অনেস্টলি, ট্রুথফুলি, ফ্যাকচুয়ালি যদি আমরা করতে পারি, তাহলে যে কোনো অসুবিধের আমরা কিন্তু পেরোতে পারবো। সুস্থ করার জন্য যেরকম আপনারা ডাক্তারদের ওপর ডিপেন্ড করেন, ডাক্তারদের কাজ হচ্ছে চিকিৎসা করা, কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ গ্যাঁড়াকলের মধ্যে যাতে আপনাকেও না পড়তে হয়, ডাক্তারদেরকেও না পড়তে হয়, সেটা খেয়াল রাখাটা কিন্তু উভয় পক্ষেরই দরকার। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার মনে হয়েছে যে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, ইন্স্যুরেন্স যাতে সবাই ক্লেম ঠিকমতো পায় তার জন্য এটা জানা দরকার, তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, প্রশ্ন করুন, যাতে আমরা আপনাদের এই যে প্রশ্নগুলো আছে সেগুলো সঠিক উত্তর দিতে পারি এবং আপনাদের মনের মধ্যে যদি কোনো ধোঁয়াশা থেকে থাকে সেটা আমরা ক্লিয়ার করতে পারবো। নমস্কার।